হ্যালো বন্ধুরা, তো যদিও কালকে মার্কেট বন্ধ থাকবে তা সত্ত্বেও আজকে মার্কেট যে ধরনের মুভমেন্ট দিয়েছে বা যে ধরনের বিহেভিয়ার শো করেছে সে কারণে আমরা প্রথমে একটু মার্কেট অ্যানালাইসিস করে নেব। আর তারপরে আজকে যেহেতু এনটিপিসি গ্রিন এনার্জির আইপিও ওপেন হয়ে গেছে, আজকে ছিল প্রথম দিন, তো সেই প্রথম দিনে কী ধরনের সাবস্ক্রিপশান এলো সেটাতেও কিন্তু চোখ রাখবো। আর তারপরেই চলে আসবে এই ভিডিওর মেন বিষয়বস্তু। আমরা সাধারণত দেখেছি কি যে এফআইআই ডিআইআইকে আমরা কিন্তু ফলো করি, এফআইআই কোথায় বাড়ালো বা ডিআইআই কোথায় বাড়ালো বা উভয়ই কোথায় বাড়ালো। তো আজকে এমন একটি স্টকের কথা বলবো যে স্টকে জাস্ট সেপ্টেম্বর কোয়ার্টারে, মানে জাস্ট এই লাস্ট কোয়ার্টারে এফআইআই এবং ডিআইআই উভয়ই কিন্তু হোল্ডিং বাড়িয়েছে। তারপরেও স্টকটা মাত্র লাস্ট দুদিনে 30%-এরও বেশি ফল করেছে। তো এই ধরনের স্টক আলোচনা করার মেন উদ্দেশ্য কি, সেটা হচ্ছে এখান থেকে কিছু শিক্ষা নেওয়া। কী শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি বা আমার সাজেশানই বা কী, সেটা কিন্তু আমরা সবই এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে যদি আমরা মার্কেটে দেখি, আমরা যদি ওয়ান ডে চার্টে যাই তাহলে চার্টটা কিছুটা এরকম। আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় একটা দারুণ বুলিশ, বেশ কয়েকটা বুলিশ ক্যান্ডেল, এবং সেখানে হাই মেরেছে আজকে কোথায়, এরকম একটা জায়গায় 23,780 বা 23,800-র কাছাকাছি। আর তারপরে ওই বিকেল দুটোর পরের দিকে কিন্তু দড়াম করে একেবারে পড়েছে মার্কেট এবং ছুঁয়ে গেছে এখানে 23,480 যদি আমি ধরি, এরকম জায়গাটা ক্লোজিং দিয়েছে। এখানে 23,518 ক্লোজিং দেখালেও মোটামুটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওই 23,480। সুতরাং আজকে নিফটি প্রথম দিকটায় একেবারে দারুণ মোমেন্টাম নিয়ে চললেও শেষের দিকে এসে কিন্তু সেই মোমেন্টাম ধরে রাখতে পারেনি। তো এর কারণ হিসেবে যেটাকে দেখানো হচ্ছে সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার। আমি দেখানো হচ্ছে সেটাই বলছি, কারণ এক্স্যাক্টলি কারণ ওইটাই, সেটা কিন্তু মার্কেটে বলা মুশকিল। মার্কেটে কি হয়, যখন কোনো মার্কেট মোটামুটি কিছু ধরনের, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, যে কোনো রকমেরই মুভমেন্ট দিক না কেন, আমরা সাধারণত সেটাকে কিভাবে এক্সপ্লেন করি, এই যে অমুক একটা ঘটনা তার সঙ্গে আমরা কানেক্ট করিয়ে দিই এবং বলতে চাই যে ওইটার জন্য এটা হয়েছে। সেটা কিন্তু অ্যাকচুয়ালি সবসময় ট্রু নয়। যাই হোক, এই নিউজগুলো কিন্তু দেখাচ্ছে হয়তো 4 ঘন্টা আগে, আমি দেখেছি অনেকগুলো 5 ঘন্টা আগেও, 7 ঘন্টা আগেও একটু আগে নিউজ আমি দেখেছি। যাই হোক, এই ধরনের নিউজগুলো কিন্তু অনেকক্ষণ আগেই এসছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইউক্রেন মেক্স ডেঞ্জারাস মুভস, এরকম কিছু কিছু বলছে। পুতিন অ্যালাউজ ব্রডার ইউজ অফ নিউক্লিয়ার ওয়েপন্স। ওকে, তো এদের যুদ্ধ 1000 দিন হয়ে গেছে এবং 1000 দিনে এটা যেটা বলা হয়েছে যে ইউক্রেন তো অ্যাটাক করেছেই এবং পুতিনও নাকি এরকমের মোটামুটি নিউক্লিয়ার ওয়েপনের একটু ব্রডার ইউজ করার কথা বলেছে। তো নিউক্লিয়ার ওয়েপন বা নিউক্লিয়ার ওয়ার যদি হয় যে কোনো দুটো দেশের মধ্যেই, তাহলে কিন্তু শুধু সেই দুটো দেশ নয়, বাকি দেশও কিন্তু সাফার করতে পারে। তো আমরা সবাই চাই যে নিউক্লিয়ার ওয়ার্ক না হোক বা নিউক্লিয়ারের ইউজই না হোক যে কোনো ধরনের ওয়ারে। তো এতক্ষণ যা চলছিল ঠিকই আছে, তবে নিউক্লিয়ারের কথা আসার জন্য বলা হচ্ছে যে আজকে মার্কেট যেই দড়াম করে দুটোর পরে পড়েছে সেটা কিন্তু এই নিউজের জন্যই। যাই হোক, তো আজকে যেটা মেনলি দেখার, এখানে আজকে কিছু একটা নতুন হয়েছে মার্কেটে, যেটা প্রথমবার হলো বেশ কয়েকদিন পরেই। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আমি যদি চার্টটাকে একটু বড় করে অন্য উইন্ডোতে বা অন্য ট্যাবে আমি দেখতে চাই, সেটা এরকম দাঁড়াচ্ছে। দেখতে পাচ্ছেন যে এরকম একটা জায়গায় ছিল 24,500 মতো। সেখান থেকে কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেক দিন কিন্তু পিভটের নিচে এসে ক্লোজিং দিচ্ছিল। পিভটের নিচে ক্লোজিংগুলো দেখুন, পিভটের নিচেই কিন্তু ক্লোজিং। আজকে এই প্রথম, বেশ কয়েকদিন পরে আজকেই এই প্রথম কিন্তু এই পিভট, যেটা খুব সরু রেঞ্জে আজকে পিভটটা ছিল, তো সেখানে এটাকে ব্রেক করে ওপরে তো গিয়েছেই, অনেকক্ষণ টিকেও ছিল, কিন্তু শেষের দিকে এসে কিন্তু ক্লোজিং দিয়েছে, একদম পিভটকে রেসপেক্ট করেছে। দেখুন পিভটের জাস্ট ওপরে ক্লোজিং দিয়েছে, যেটা আমরা মোটামুটি 23,500 মতো দেখলাম। তো সেটা লো কিছুটা এরকম বানালেও কিন্তু ক্লোজিং দিয়েছে পিভটের উপরে। সেটা অনেক দিন পর কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি। আরও যদি একটু পিছিয়ে যান তাহলে কিন্তু দেখতে পাবেন যখন মার্কেট ফল করে ওই পিভটের নিচেই কিন্তু ক্লোজ হয়ে আসে। এবার পিভটের ওপরে গিয়ে ক্লোজিং, এটা কিন্তু একটা পজিটিভ, অ্যাকচুয়ালি টেকনিক্যালি পজিটিভ বলা চলে। আর এটাও বলা চলে যে মার্কেট হয়তো নেগেটিভ মোমেন্টামের টেরিটরি থেকে হয়তো পজিটিভ মোমেন্টামের টেরিটরিতে এন্ট্রি নিচ্ছে। এর থেকে কি লো বানাতে পারে না বা এরপরে কি মার্কেট ক্র্যাশ হতে পারে না বা মার্কেট ডাউন হতে পারে না, এটা কিন্তু বলা যে কারো ক্ষেত্রেই অসম্ভব। তো যাই হোক, এটা মোটামুটি দেখলাম একটা ব্যাপার যেটা কিন্তু আগে কিছুদিন আগে পর্যন্ত ঘটেনি, কিন্তু এখন আজকে প্রথম কিন্তু ঘটলো, যেটা পিভটের ওপরে এসে ক্লোজিং কিন্তু দিয়েছে। তো এখান থেকে যদি মার্কেট ওপরের দিকে যায় তাহলে আমরা কিছুটা হলেও, মানে শর্ট টার্মের জন্য হোক, পজিটিভ টেরিটরিতে বা পজিটিভ মোমেন্টাম নিচ্ছি বলে ধরা যেতে পারে বা মনে করা যেতে পারে। আরেকটা জিনিস যেটা দেখে নিতে চাই সেটা হচ্ছে এনটিপিসি
গ্রিন এনার্জি আইপিও, যেটা আজকে প্রথম দিন ছিল। তো প্রথম দিনে কেমন পারফর্ম করেছে সেটা দেখার জন্য আমি বিএসসির ওয়েবসাইটে এলাম, আপনাদের চোখের সামনেই সব কিছু খুলে দেখাবো। এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড, এখানে কিউমুলেটিভ ডিমান্ড শিডিউল গেলেন। কিউমুলেটিভ মানে টোটাল, যেটা এখানে অ্যাকচুয়ালি ব্রেকআপও পেয়ে যাবেন সব কিছুর। কিউআইবি যেটা কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার, তারা কিন্তু মানে কিছুই সাবস্ক্রিপশন করেনি বললেই চলে, আর এরা জেনারেলি করেও না। এরা একদম শুক্রবার যেটা লাস্ট দিন, সেদিন এসে পুরো ব্যাগ ভর্তি করে নেবে। এনআইআই যারা, তারা করেছে 0.16%, সামান্য। একটা দল দেখুন রিটেল ইনভেস্টরের দল, তারা কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে 1.33, মানে যে পরিমাণ ছিল তার থেকেও বেশি কিন্তু বিডিং করে ফেলেছে বা সাবস্ক্রিপশন করে ফেলেছে। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন যে এই পরিমাণ ছিল 8, এটা কোটি, অ্যাকচুয়ালি 8,62,00,000, সেখানে কিন্তু 11 কোটির বিডিং অলরেডি হয়ে গেছে। এমপ্লয়ি রিজার্ভ, এমপ্লয়িদের জন্য যেটা রিজার্ভ ছিল কিছুটা, সেটা কিন্তু পুরো হয়নি, 0.17, সামান্য পার্সেন্ট। আর রিজার্ভেশন যারা, মানে শেয়ার হোল্ডার যদি আপনাদের থাকে, তো এনটিপিসি শেয়ার হোল্ডাররা কতটা করেছে, 0.5%, মোটামুটি আধা করে নিয়েছে। তো একটাই দেখতে পাচ্ছেন রিটেল ইনভেস্টর, তারা কিন্তু 1.33 অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে পিকচার খুব একটা ক্লিয়ার হচ্ছে না, যেহেতু আজকে প্রথম দিন ছিল, সেটাই স্বাভাবিক। তো যাই হোক, এরপরে আমরা একটা স্টকে চলে যাব, যেটা নিয়ে মেন আজকের ভিডিও। তো এখানে আমি প্রথমে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে, এখানে একটু আমি ইনভেস্টার্স দেখাতে চাই। ইনভেস্টার্স দেখতে পাচ্ছেন। তো ইনভেস্টারটা প্রথমে দেখে নিন। এফআইআই যেটা, সেটা কিন্তু লাগাতার ডিসেম্বর 2023 থেকে সেপ্টেম্বর 2024 10.12%, 12.22%, 13.95 এবং 19.31, মানে এফআইআই যে লাগাতার মানে কন্টিনিউয়াসলি একদম বাইং করে যাচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ডিআইআই দেখুন 17.58, সেটা কিছুটা মার্চ কোয়ার্টারে কমলেও তারপরে কিন্তু আবার ঘুরে 17.36, এবং সেখান থেকে কিছুটা হলেও বেড়েছে 17.49। কিন্তু এফআইআইটা দেখুন, মানে প্রত্যেক কোয়ার্টারে কিন্তু যথেষ্ট কনসিডারেবল অ্যামাউন্ট অফ মানে স্টকস কিন্তু কেনা হয়েছে এফআইআর দ্বারা। তো এটা কী স্টক সেটা আমরা একটু পরেই দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্র্যান্ড, মামার্থ, যেটা কিন্তু আমরা জানি, আমি এর প্রোডাক্ট ইউজও করেছি। ডার্মাও আমরা জানি। আর বাকি একটু হয়তো আপনারা জানেন, আমি জানি না, যেমন বি ব্লান্ট বলে একটা আছে এদের ব্র্যান্ড। এখানে দেখতে পাচ্ছেন ডক্টর সেটস, এটা কিন্তু কেয়া সেট নয়, এটা হচ্ছে ডক্টর সেটস। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকোয়ালজিকা, কিছু একটা ব্র্যান্ড, ঠিক আছে, অ্যাকোয়ালজিকা। বি ব্লান্ট স্যালন্স। তো এই ধরনের প্রোডাক্ট, স্টেজ 929 সামথিং, এই ধরনের প্রোডাক্ট আমি ইউজ করিনি। যাই হোক, তবে আমি মামার্থ এবং ডার্মা কিন্তু ইউজ করেছি। তো এখানে এগুলো হচ্ছে ব্র্যান্ড নেম। কোম্পানির নাম কি এখানে দেখতে পাচ্ছেন যে হোনাসা, ঠিক আছে। তো হোনাসাতে আমরা কিছুটা মানে এখানে অ্যানালিসিস করতে চাই। হোনাসা কনজিউমার লিমিটেড দেখতেই পাচ্ছেন আজকেই পড়েছে -11.15%। এটা আমি আপনাকে এখানে জিরোতে গিয়েও দেখাতে পারি। এখানে দেখতে পাচ্ছেন হোনাসা আজকে যেটা পড়েছে সেটা হচ্ছে 11.15%, ঠিক আছে। আর এটা আজকের ফল, এর আগের দিন যেটা, সেটা কিন্তু 20%-এর লোয়ার সার্কিটে লেগেছিল। আর সেজন্যই আমি বলেছি যে 30% ডাউন মাত্র দুদিনে। এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটা হচ্ছে কালকের 18/11, মানে 18 তারিখ, বুঝতেই পারছেন। এখান থেকে প্রাইস দড়াম করে 372-72 থেকে একেবারে চলে এসছে এই জায়গায়। লোয়ার সার্কিট দেখতেই পাচ্ছেন, পুরো স্ট্রেট লাইন 298 বা মোটামুটি 300-র কাছাকাছি। তারপরে আবার আজকে ফল হয়েছে প্রায় 11% মতো। তো সেখানে হয়তো স্টকটা কিছুটা সস্তা হয়েছে, কিন্তু অ্যাটলিস্ট দুদিনে কিন্তু 30% আউট হয়ে গেছে। এবার যদি আপনাদের আবার ওখানে ব্যাক নিয়ে যাই ইনভেস্টার্সে, তো ইনভেস্টার্সে এলে দেখতে পাচ্ছেন এফআইআই কিন্তু জাস্ট সেপ্টেম্বর, এফআইআই ডিওআই দুজনেই কিন্তু কমানো তো দূরের কথা, বাড়িয়েছে সেপ্টেম্বর কোয়ার্টারে। আর এখন যেটা রেজাল্ট এলো সেটা হচ্ছে সেপ্টেম্বর কোয়ার্টারেরই রেজাল্ট। আমি আপনাকে সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্টটা দেখাচ্ছি, এবং সেখান থেকে বুঝতে পারবেন যে ফল কেন হলো, ঠিক আছে। তো এটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। এখানে সেপ্টেম্বর কোয়ার্টার দেখতে পাচ্ছেন, সেপ্টেম্বর 2024, এখানে কিন্তু -21 হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স, যেটা প্রফিট আফটার ট্যাক্স দাঁড়িয়েছে -15, মানে 15 কোটির লস হয়েছে। আপনি এখানে না দেখে মেনলি যেটা দেখবেন সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট কী হচ্ছে, 30 2022-এ, 19 2022-এ, তারপরে মার্চ 2023-এ মাত্র 4 কোটি। এটা তো নেগেটিভ মানে চলছিল। তারপরে হঠাৎ করে কি হলো, 4-এর পরে অপারেটিং প্রফিট হয়ে দাঁড়ালো 31, তারপরে সেপ্টেম্বর কোয়ার্টার হলো 46, মানে বুঝতেই পারছেন এখানে ছিল 4, তারপরে 31, তারপরে 46। তো তখন কোম্পানি কি ভাবলো যে এইবার আমাদের প্রফিট বেস ভালো, মানে একদম শ্যুট আপ করেছে, এইবার কিন্তু আমাদেরকে কি আনতে হবে, আইপিও। এবং এক্স্যাক্টলি সেপ্টেম্বরের পরেই কিন্তু আইপিও এনেছিল। দেখুন কোম্পানি কখন আইপিও আনবে, যখন
পাবলিক ভালো খাবে এবং কোম্পানি ভালো ভ্যালুয়েশন পাবে। দেখাচ্ছি আপনাকে কবে এসেছিল এদের আইপিও। হনাসা এখানে দেখতে পাচ্ছেন, এক জায়গায় আমরা যদি আসি তাহলে পুরো টাইমলাইনটা পেয়ে যাব। ওপেন হয়েছিল 31শে অক্টোবর আর ক্লোজিং হয়েছিল নভেম্বর 2-তে। দেখুন, তো সেপ্টেম্বর কোয়ার্টারে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখানে অপারেটিং প্রফিট বেশি, আর অপারেটিং প্রফিট বেশি থাকার কারণে কিন্তু এখানে নেট প্রফিটও বেশি ছিল। তো এখানে অপারেটিং প্রফিট যখন 4, এখানে নেট প্রফিট ছিল নেগেটিভ থেকে 28 কোটি পজিটিভ, মানে একটা হিউজ জাম্প কিন্তু -151 থেকে +28, মানে এটা একটা হিউজ জাম্প। আবার 28-এর পরে 38, ঠিক আছে, আবার বেড়েছে। সেই কারণে জাস্ট এই কোয়ার্টারের কথা বলছি, সেপ্টেম্বর কোয়ার্টারের যে রেজাল্ট, তারপরে কিন্তু কোম্পানি ভাবলো যে আমাদের আইপিও আনতে হবে। এক্স্যাক্টলি কোথায়? অক্টোবরের শেষে এসে আইপিও এনেছিল। সুতরাং সেপ্টেম্বর পর্যন্ত যে লাস্ট 3টে কোয়ার্টারের রেজাল্ট, সেটাই লোকের মাথায় ঘুরছে এবং দেখছে যে হ্যাঁ খুব জাম্প দিয়েছে, নেগেটিভ থেকে পজিটিভ, তারপরে আবার বেড়েছে। তো সে কারণে এটার কিন্তু গ্রোথ আছে এবং পোটেনশিয়াল আছে, সে কারণে পাবলিক খাবে এবং সেই কারণে কিন্তু ওই সময় ওপেনিং হয়েছে আইপিও। তো আইপিও ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আইপিওর প্রাইসটা কত ছিল? 308 থেকে 324। তো 308 থেকে 324 এই রেঞ্জে, মানে 324 হচ্ছে আপার ব্র্যান্ড। আমি আপনাকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি পাবলিক অতটা বোকা নয়, পাবলিক জানে যে তার কোনো কনসিস্টেন্সি নেই, এখানে রেজাল্টে কোনো কনসিস্টেন্সি নেই। 22-15 কমে গেল, তারপরে কমে হঠাৎ করে -150 হয়ে গেল নেগেটিভ, তারপরে একটু বেড়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন 30-19, মানে অপারেটিং প্রফিটের কথা বলছি, তারপরে হলো 4, তারপরে হঠাৎ করে বেড়ে গেল। মানে কনসিস্টেন্সি, আপনি যখন যে কোনো ইনভেস্টার যখন ইনভেস্ট করতে চাইবে তখন দুটো জিনিস, একটা হচ্ছে কনসিস্টেন্টলি প্রফিট দিতে হবে, আর যেন একটু গ্রোথ থাকে। একদম কনস্ট্যান্ট হয়ে গেলে সেটা কিন্তু চাপের। তো কনসিস্টেন্সি, গ্রোথ, এই দুটো জিনিস কিন্তু দেখবে। এখানে কনসিস্টেন্সি কিন্তু ছিল না, আর সেজন্য পাবলিক কিন্তু খুব একটা ভালো খায়নি। আপনি দেখলেন যে কিভাবে 324 টাকা ছিল আপার ব্যান্ড, আর আপনি লিস্টিং ডেটে দেখুন, লিস্টিং ডেতে এখানে ওপেন হয়েছিল 324 বিয়ে, মানে সেম প্রাইস, আর এনএসিতে হয়েছিল 330, ঠিক আছে, হাই মেরেছিল 340, যেটা একেবারে কিছুই না। সুতরাং পাবলিক কিন্তু খুব একটা খায়নি এবং সেভাবে প্রফিটও কিন্তু ভালো হয়নি। এবার একটু এই দিকে দেখুন, এখানে পিটা কত ছিল? 114 পি কিন্তু এখন, মানে এই স্টকটা এইভাবে ফল করার পরে কিন্তু 114, না হলে এটা 150-র কাছাকাছি ছিল পি, ঠিক আছে। সুতরাং বুঝতেই পারছেন যে পি রেশিওটা খুবই হাই ছিল। তো এখানে তারপরেও কিনেছে এফআইআই, তারপরেও কিনেছে ডিআই, আর এফআইআই ডিআইকে দেখে যাদের কিনেছে তাদের এখন অবস্থাটা কি হচ্ছে একটু ভাবুন। আমি যদি এখানে চার্টে আসি, হোনাসার চার্টে এখানে এলাম, তো এই জায়গাতে এই চার্ট আর কোনো বোঝাই যাচ্ছে না। আমি যদি 1 ইয়ার চার্ট দেখাতে চাই, এই জায়গাতে ছিল, এবং যেটা মাল উঠিয়েছে এফআইআই ডিআই সেটা হচ্ছে সেপ্টেম্বর কোয়ার্টার, মানে কোন 3টে মাস? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ঠিক আছে। তো জুলাই আগস্ট, আমি যদি জুলাইতে দেখি তো এইরকম একটা জায়গাতে আসছে। তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর যদি দেখি, এই প্রাইসটা কিন্তু 450-র উপরেই ছিল, মানে এফআইআই ডিআই যারাই কিনেছে তারা কিন্তু 450-র উপরেই কিনেছে, কারণ ওই রেঞ্জে মিনিমাম প্রাইসই 450, আর 450-র পরে আজকে দেখুন ক্লোজিংয়ে কোথায় দাঁড়িয়েছে, প্রায় 250-র কাছাকাছি। এখানে প্রাইসটা দেখতে পাচ্ছেন 264, যাই হোক সেটা কাছাকাছি 250। তো 450 থেকে যারা এফআইআই ডিআই কিনেছিল তাদের কিন্তু এখন 250 হয়ে গেছে, আর এফআইআই ডিআই কিন্তু নিজের পয়সা লাগায় না, তো ডিআই কিন্তু আমাদের পয়সায় এই ধরনের স্টকে রাখছে। সুতরাং এখান থেকে বুঝে নিতে হবে যে একেবারে অন্ধের মতো সবসময় স্টক কেনা বা এফআইআই ডিআইকে ফলো করা কিন্তু ঠিক নয়, কারণ এখানেই দেখতে পাচ্ছিলেন যে পিইটা কিন্তু যথেষ্ট হাই, আর এর যে কনসিস্টেন্সি নেই সেটা কিন্তু বোঝা যাচ্ছিল। তবে যাই হোক, এখন কিন্তু স্টকটা অনেকটা কম প্রাইসে চলে এসছে। তবে কি এখান থেকে যতক্ষণ না আমার মনে হয় এই রেজাল্ট ভালো দিচ্ছে ততক্ষণ পর্যন্ত স্টকের রিকভারির কোনো আশা নেই। তো এই ধরনের স্টকে কোনোভাবে ফেঁসে যাবেন না। যতই আপনি এফআইআই ডিআইকে ফলো করুন, আমি বলছি না যে এফআইআই ডিআই কিনছে মানে সেটা খারাপ, সেটা কখনোই নয়। এফআইআই ডিআই কিনছে মানে অনেক অ্যানালিসিসের পরে তারা কেনে, তো সেটা তাদের অ্যানালিসিস অনেক স্ট্রং, তো সেটা অবশ্যই পজিটিভ। কিন্তু আপনাকেও এই ভিডিও থেকে আমি একটাই কথা বলতে চাই যে আপনাকে নিজেকেও কিন্তু একটু অ্যানালিসিস করতে হবে। জাস্ট অন্ধের মতো কিন্তু এফআইআই ডিআইকে ফলো করলে চলবে না। এবং এই ভিডিওতে আমরা এটাই শিখলাম এবং চোখের সামনে পুরোপুরি দেখালাম যে কী ধরনের সিচুয়েশান হয়েছে একটা স্টকে, যেখানে এফআইআই 5%, জাস্ট সেপ্টেম্বর কোয়ার্টারে 5% বাড়িয়েছে। এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট এফআইআর কাছে। তো সে কারণে পুরোপুরিভাবে ওদের উপরে ডিপেন্ড করবেন না, নিজের একটু অ্যানালিসিস করবেন, একটু খুঁটিনাটি মোটামুটি তথ্য ঘেঁটে দেখবেন, একটু সময় ইনভেস্ট করবেন, তাহলেই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট সফল হবে। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, ভিডিওটিকে লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঠিক সময় পেয়ে যান। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।